এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে এই ফোনের দাম খুব শীঘ্রই 40-এর কাছাকাছি চলে যাবে। সো পারতপক্ষে এই ধরনের অ্যাপ ব্যবহার না করাই ভালো। ধরা পড়ছে এবং তাদের বিপুল পরিমাণে টাকা জরিমানা দিতে হয়েছে। ফোনের দাম এক এক জায়গায় এক এক রকম কেন? সো আপনি যদি খাপ খাওয়াতে না পারেন এই নতুন প্রযুক্তির সঙ্গে, তাহলে আপনাকে বেকার হতে হবে। এইটা আর কি বেশ কিছু গ্রুপে এটা নিয়ে অনেক নেগেটিভিটি ছড়ানো হচ্ছিল, প্রচুর গালি দেওয়া হয়েছিল। জিনিসটা আমি অনেক ভেঙে পড়েছিলাম সেই সময়, আমার যতদূর মনে পড়ে। আমি ধারণা করতেছি যে ফোনের দাম যা ছিল তার থেকে অলমোস্ট ডাবল হবে, তারও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম ভাই লোক, আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য আবার চলে এলাম। প্রশ্ন আহ্বান করেছিলাম আপনাদের কাছে এবং এত বেশি প্রশ্ন আমি আসলে কল্পনা করতে পারি নাই। আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে 1000-এর বেশি প্রশ্ন অলরেডি আপনারা করেছেন। এখন এত প্রশ্নের উত্তর দিতে গেলে তো আসলে সারাদিন পার হয়ে যাবে। সো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার পক্ষে আসলে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। আমরা একটা শর্ট লিস্ট করেছিলাম, তাও আবার একদিন আগে। ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে যে প্রশ্নগুলোর একটু রিলেভেন্ট মনে হয়েছে এবং মনে হয়েছে যে এগুলোর উত্তর দিলে আরও অনেকে উপকৃত হতে পারে, সেগুলো নিয়েই আমরা আজকে আলাপ করব আপনাদের সঙ্গে। আর এটা কন্টিনিউ থাকবে, আমরা পরবর্তীতে এই প্রশ্নগুলো দিয়েও আবার আরও একটা Q&A করতে পারি কিন্তু। হ্যাঁ, সো প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, কারণ হয়তো সবার প্রশ্নের উত্তর আমি আজকে দিতে পারবো না। বাট আপনাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি। এত চ্যানেল, বিনোদনমূলক এত চ্যানেল, ক্রিঞ্জ কত কিছু চারিদিকে, এগুলোর মধ্যে আপনারা যে টেক চ্যানেল দেখেন, আপনাদের আসলে অনেক বড় ধন্যবাদ প্রাপ্য। হ্যাঁ, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন আমরা একটা Q&A সেশন শুরু করি। এটা আপনাদের সঙ্গে একটা আড্ডা দেওয়ার মতো আর কি। হ্যাঁ, আপনাদের মনে অনেক প্রশ্ন জমে থাকে, অনেক সময় সেগুলো আমাদেরকে করার সুযোগ পান না বা আমরাও দেখার সুযোগ পাই না। সো Q&A হলে হয় কি, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আর একটু গভীর হয় এবং অনেক আলাপ ক্যাজুয়ালি করা যায় আর কি, কোনো স্ক্রিপ্ট ছাড়া, কোনো ফিল্টার ছাড়া। আমারও ভালো লাগে জিনিসটা, আমি অনেক এনজয় করি। এনিওয়ে, অনেক প্রশ্ন এসেছে, তার মধ্যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা রিলেভেন্ট এই সময়ের জন্য। সেটা হচ্ছে সাব্বির ভাই জিজ্ঞেস করেছেন যে ফোনের দাম কম হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আমি খুবই দুঃখিত, আমাদের ভিডিওটা শুরুই করতে হচ্ছে একটা খারাপ খবর দিয়ে আপনাদেরকে। আর সেটা হলো ফোনের দাম কমার সম্ভাবনা আপাতত আমি দেখতেছি না। আই গেস 2026 তো প্রায় মাঝামাঝি চলে আসছি আমরা, 26 তো গেলই, 27 সাল এভাবেই যাবে, আরও খারাপ অবস্থায় যাবে। 28 সালের মাঝামাঝির দিকে কমার চান্স একটু আছে আর কি। 29 সাল থেকে আই গেস মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে ফোনের বাজার। কিন্তু এই মুহূর্তে যে দাম আমরা দেখতেছি, আমাদের আসলে লজ্জা লাগতেছে। যখন কোনো একটা কোম্পানি আমাদের কাছে ফোন পাঠায় রিভিউ করার জন্য, আমরা তো নর্মালি অনেক খুশি হই, আগের দিনগুলোতে খুশি হতাম আর কি। এখন যে ফোনগুলো আমাদের কাছে আসতেছে, আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে আমি কি বলবো। চিন্তা করে দেখেন, 26-27 হাজার টাকা দামের একটা ফোন, ডিউ ড্রপ নচ, আমরা কল্পনা করছি কোনোদিনও এই দিন দেখতে হবে। আবার 31,000 টাকা দামের একটা ফোন, এইচডি প্লাস ডিসপ্লে, ফুল এইচডি ডিসপ্লেও দেয়নি তারা। চিপসেট একেবারে যে চিপসেটগুলো নর্মালি আমরা 16-17 হাজার টাকা দামের ফোনে দেখতাম, সেই ধরনের চিপসেট দেওয়া এইচডি প্লাস ডিসপ্লের ফোন 31,000 টাকা অলরেডি আমাদের কিন্তু স্টুডিওতে আছে, আমরা কাজ করতেছি। এখন বলেন আমি এই ফোনের রিভিউতে কি বলবো? আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, সো সবচেয়ে আতঙ্কের ব্যাপার হচ্ছে এই কোম্পানিগুলো নিজেরাও এম্বারাসড, এবং তাদেরকে যখন আমরা প্রশ্ন করতেছি ভাই এটা কিভাবে এই প্রাইসিং হয় এই ফোনের, তারা আমাদেরকে বলতেছে যে ভাই আমরাও আকাশ থেকে পড়তেছি, এই একটা অবস্থা। এবং যে ফোনের দাম 31,000 টাকা আমরা এখন দিচ্ছি এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে, এই ফোনের দাম খুব শীঘ্রই 40-এর কাছাকাছি চলে যাবে। সো এইটা স্মার্টফোনের ইতিহাসে আমি বলবো যে সবচাইতে বড় একটা ডিজাস্টারাস টাইম আমরা পার করছি এই মুহূর্তে। হ্যাঁ, ফোনের দাম কমার কোনো লক্ষণ কিন্তু আপাতত আমি দেখতেছি না। এনিওয়ে, এখন ফোন এমন একটা জিনিস যে আমাদেরকে তো ব্যবহার করতে হবে। যেমন চাল ডাল, এগুলো আপনি যে অবস্থায় থাকেন না কেন, ভাত রান্না করতে হবে, আপনাকে খেতে হবে। ফোন জিনিসটা কিন্তু সেই দিকে চলে গেছে, ফোন তো কিনতে হবে দাম বেশি হলেও। সো যেটা হবে, আগে যেখানে 40,000 টাকায় আমরা বেশ ইনোভেটিভ ফোন পেতাম, খুবই পাওয়ারফুল চিপসেট পেতাম এবং অলমোস্ট ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন আমরা পেতাম, এখন আমাদেরকে একেবারে এন্ট্রি লেভেলের ফোন কিনতে হবে সেই একই দামে। এই হচ্ছে ব্যাপার। আমি খুবই দুঃখিত, উত্তরটা আমার নিজেরও কষ্ট হচ্ছে দিতে ভাই।
বাট এটাই সত্যি। আমাদের ব্যবহার করা কম্পিউটার এবং ক্যামেরা নিয়ে আপনাদের অনেকের আগ্রহ আছে, প্রশ্ন দেখতে পাচ্ছি। যেমন অমিত তালুকদার ভাই জিজ্ঞেস করেছেন আমাদের পিসি সেট আপ নিয়ে। আমরা অনেকগুলো পিসি ইউজ করি এই মুহূর্তে, অ্যাক্টিভলি মনে হয় 9-10টার মতো কম্পিউটার আমাদের ব্যবহার করতে হয় বিভিন্ন কাজে। আমাদের আবার ল্যাপটপও ইউজ করতে হয়। যেমন এই মুহূর্তে কিন্তু একটা ল্যাপটপ অলরেডি রানিং আছে, এই যে আমি যে কথা বলতেছি সেটা কিন্তু রেকর্ড হচ্ছে এখানে। হ্যাঁ, এই দেখেন, হ্যালো হ্যালো হ্যালো। সো এটাও তো কম্পিউটারের একটা অংশ বলা যায় আর কি, আমাদের পিসি সেট আপের একটা অংশ। এনিওয়ে, আমাদের যে ফ্ল্যাগশিপ পিসি যেটা আমরা ইউজ করি, মেইন এডিটিং পিসি, সেটা হচ্ছে 4900K ইন্টেলের, এর সঙ্গে 4090 দিয়ে পেয়ার করা একটা সেট আপ। এটাই আমাদের একটা ডিম পিসি ছিল, এটাই আমরা সম্ভবত 2 বছর আগে আমরা সেট আপ করেছিলাম। তার সঙ্গে DDR5 র্যাম আছে, 6000 স্পিডের, 64 GB, আর আনুষঙ্গিক সব কিছুই আমরা চেষ্টা করেছি একদম টপ টিয়ার সেট আপ করতে আর কি। সো এটা মেইন পিসি। পাশাপাশি 13700K এর সঙ্গে 3060 দিয়ে পেয়ার করা একটা পিসি, এটা 3 বছর আগে বিল্ড করেছিলাম, এটা আছে। এর সঙ্গে AMD রাইজেনের বেশ কিছু বিল্ড আছে। এক একটা পিসি মানে যার যেমন কাজ আমরা সেইভাবে পিসিগুলো বিল্ড করার চেষ্টা করেছি। সো এখানে ইন্টেল, AMD বিভিন্ন ধরনের সেট আপ আছে। আমরা মাঝখানে ম্যাক পারচেস করেছিলাম। ম্যাকের ইকোসিস্টেমটা আমাদের কাছে খুব একটা সুইটেবল লাগে না আর কি। মানে ম্যাক অবশ্যই ভালো, দুর্দান্ত পারফরমেন্সের, কিন্তু ম্যাকে গেলে আপনাকে সব কিছুই ম্যাকের মধ্যে থাকতে হবে আর কি, তাহলে আপনি ওই মানে আপনার যে এফিসিয়েন্সি সেটা পাবেন। সো আমাদের কাছে ওই ইকোসিস্টেমটা সুইটেবল মনে হয় না, আমরা আবার সেল করে দিছি ম্যাক সিস্টেমটা। সো আপাতত এই হচ্ছে আমাদের পিসি সেট আপ। আবার ক্যামেরা নিয়েও জানতে চেয়েছেন আমরা কি ক্যামেরা ইউজ করি। যেমন CRAZY কি জানি নাম, এরকম একটা আইডি থেকে জিজ্ঞেস করেছেন কি ক্যামেরা ইউজ করি। আমাদের মেইন ক্যামেরা হচ্ছে সোনি ZV-E1, এবং এই সোনি ZV-E1 এর মোট 3টা ক্যামেরা আমাদের আছে। এইটা আমাদের কাছে বাজেটের মধ্যে বেশ ভালো একটা ক্যামেরা মনে হয়, এই জন্য বারবার এই ক্যামেরাগুলো আমরা কিনেছি। কিন্তু আমাদের লেন্সের কালেকশনও বেশ ভালো, আমাদের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন ধরনের লেন্স আছে। যেমন আমাদের ম্যাক্রো লেন্স আছে সোনির, আবার আমাদের সিগমার লেন্স আছে, ট্যামরনও ইউজ করি আমরা, সোনির জি মাস্টার লেন্স ইউজ করি বেশ কয়েকটা, 35 থেকে শুরু করে 20mm ওয়াইড সেন্সর আছে আমাদের। বিভিন্ন ধরনের লেন্স আমরা ইউজ করি, যখন যেটা লাগে সেভাবে আমরা ব্যবহার করি আর কি। পাশাপাশি আমাদের অক্সিলারি ক্যামেরা আছে বেশ কয়েকটা, যেমন এই মুহূর্তে DJI Pocket 4 ইউজ করতেছি, এটা ব্লগিং টাইপের কন্টেন্টের জন্য, বা যখন রিল শ্যুট করি তখন এগুলো ইউজ করি। আবার Insta360 Go Ultra, এটাও আমাদের একটা অ্যাকশন ক্যামে বলতে পারেন, এটা একটা অক্সিলারি ক্যামেরা, এটা দিয়েও আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম শ্যুট করি। আবার আইফোন আছে আমাদের, iPhone 15 Pro Max, আইফোন আবার বেশ কাজে লাগে বিভিন্ন সময়, দেখবেন যে মানে ইনস্ট্যান্টলি বেশ দারুণ ফুটেজ আপনাকে দেয় আইফোনটাও আমরা ক্যামেরা হিসাবে ইউজ করি, ওর মধ্যে কোনো সিম কার্ডও নাই, আমরা কি আইফোন ইউজ করি না আসলে, ওর কাজই হচ্ছে শ্যুট করা মাঝে মাঝে। মাহমুদুল নামক আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন যে টেলিগ্রাম থেকে বিভিন্ন রকম অ্যাপ আছে, প্রিমিয়াম অ্যাপ, তিনি একটা পার্টিকুলার অ্যাপের নামও বলেছেন, সেটা হচ্ছে ক্যাপকাট। এরকম আরও অনেক অ্যাপ আছে টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে, এগুলো পাওয়া যায়। এগুলো ডাউনলোড করলে কোনো নিরাপত্তা হুমকি আছে কি না? অনেক অনেক হুমকি আছে। এবং ভাই, পৃথিবীতে কোনো কিছু তো ফ্রি না, তাই না? ধরেন যে ভদ্রলোক এই জিনিসটা ডেভেলপ করছে, সে তো বাইপাস করেই ওই অ্যাপের একটা মডিউল তৈরি করছে যেখানে আপনি ফ্রিতে প্রিমিয়াম সার্ভিসগুলো পাচ্ছেন। সো সে এত কষ্ট করে রাত দিন উজাড় করে মাথার ঘাম পায়ে ফেলে কেন করলো এটা? করছে, তার তো নিশ্চয়ই কিছু বেনিফিট আছে। এই বেনিফিটটা কি? খুব কমন সিনারিও অনুযায়ী বেনিফিটটা হচ্ছে ওর মধ্যে এমন কিছু প্রোগ্রাম সে ডেভেলপ করে রাখছে যে আপনার ফোনের অনেক তথ্য ফিল্টার করে থার্ড পার্টির কাছে বিক্রি করা যায়। এখন যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন এই অ্যাপগুলো ইউজ করে এবং প্রচুর ডেটা কালেক্ট করা সম্ভব হয়, সেই কালেক্টেড ডেটা থেকে যে ডেটাগুলো বিক্রি করলে তার লাভ হবে, বা থার্ড পার্টি যে কিনবে ডেটাগুলো, কিনে তাদের লাভ হবে, সেই ডেটাগুলি পাচার হয়ে যাচ্ছে তাদের হাতে, এবং এর মধ্যে অনেকেই বিপদে পড়তেছে। কিন্তু ধরেন আমি তো গরিব মানুষ ভাই, আমার তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অত টাকাও নাই, আমারও তো সেন্সিটিভ ইনফরমেশনও নাই, আমার ডেটা দিয়ে আসলে কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, কিন্তু অনেকেই আছে যাদের ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বা এমন এমন কিছু ইনফরমেশন থাকে যেগুলো লিক হয়ে গেলে তার অনেক সমস্যা হবে, ব্ল্যাকমেল করা যাবে তাকে, তাদের ক্ষতি হবে। সো পারতপক্ষে এই ধরনের অ্যাপ ব্যবহার না করাই ভালো। আর যদি করতে হয় তাহলে যেটা করবে, আমি একটা বুদ্ধি শিখাই দিই আপনাদেরকে। যদি সেকেন্ডারি ফোন থাকে আপনার, যে ফোনে এমন একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করবেন যা জীবনেও মানে হ্যাক তো বাড়ির কাছে, সারাদিন নিয়েও কেউ যদি বসে থাকে কোনো লাভ নেই আর কি তার। এই ধরনের ফোনগুলোতেই এই থার্ড পার্টি যেগুলো একটু সন্দেহজনক, এগুলো ইউজ করবেন। শুভ সকাল।
এই আইডি থেকে একজন জিজ্ঞেস করেছেন যে সারাক্ষণ এত হাসি খুশি কিভাবে থাকি আমি। এটা রিলেভেন্ট কোশ্চেন না টেক চ্যানেলের জন্য, তারপরে বলি অনেকে হয়তো জানতে চান। আসলে হাসি খুশি থাকাটা বেশ চ্যালেঞ্জিং, বাট আমি মনে করি যে ভাই পৃথিবীতে আমরা অল্প কয়েকদিনের জন্য আসছি, কি দরকার এত মন মারা হয়ে এত টেনশন করে। হ্যাঁ, একদিন তো মারা যেতেই হবে, আজ হোক কাল হোক। দেখতে দেখতে আমার কত বয়স হয়ে গেছে, সো কে জানে কখন আমি মারা যাবো, কেউ জানে না। সো যত দিন পৃথিবীতে আছি একটু আনন্দের সঙ্গে বাঁচতে চাই এবং নিজেও খুশি হতে চাই, অন্যকেও খুশি করতে চাই। আমার হাসি খুশি থাকার সবচাইতে বড় রহস্য সম্ভবত আমি কোনো লুকোচুরির মধ্যে থাকি না কখনো, মানে মিথ্যা কথা পারতপক্ষে এড়িয়ে চলি এবং আমার খুবই গোপন কিছুই নাই, মানে যেটা জানলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে এরকম গোপন আমার কিছুই নাই, সবাই জানে আর কি। সো আপনি যখন নিজের মধ্যে অনেক গোপন কিছু লুকিয়ে রাখবেন তখন খুশি হতে পারবেন না। কিন্তু আরেকটা কারণ হতে পারে, অনেক টাকা পয়সার মালিক হলে কিন্তু তার অনেক টেনশন থাকে। তো আমার যেহেতু অনেক টাকা পয়সা নাই, আমার টেনশনও কম ভাই। রাত্রেবেলা খুব সুন্দর ঘুম হয় আমার। হ্যাঁ, সকালবেলা স্টুডিওতে আসি, কাজ করতে হবে, তাহলে টাকা ইনকাম করতে পারবো। সো এই মানসিকতা নিয়ে আসি, কোনো এর মধ্যে ঝামেলা নাই, কোনো প্যাচ নাই, এজন্যই আমি মনে হয় সব থেকে খুশি। এমডি শহীদুল্লাহ ভাই জিজ্ঞেস করেছেন সফলতা নিয়ে বিস্তারিত। আসলে সফলতার কোনো মাপকাঠি তো নাই, আমি সফল কিনা তা তো আমি আসলে জানি না। হ্যাঁ, আর সফলতা নিয়ে বিস্তারিত যদি বলতে হয় তাহলে আমি যদি ধরে নিই যে আমি সফল, তাহলে আমি বলবো যে আমি অনেক পরিশ্রম করছি এবং যে কাজ আমি ভালোবাসি করতে সেইটাকেই প্রফেশন হিসেবে সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন। আমি আল্লাহর কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে এই কাজ করতে অনেক ভালোবাসি, সেটাকে পেশা হিসেবে পেয়েছি। আপনি যদি অনেক কষ্ট করেন এবং আপনার প্রতিভাকে কাজে লাগান, গল্পে না রেখে বাস্তবে রূপায়িত করেন আপনার প্রতিভাটাকে, তাহলে অবশ্যই আপনি একদিন সফল হবেন। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। রাকিব ভাই জানতে চেয়েছেন ফোন আপডেট না দিলে কি কিছু হবে? অনেক বেশি কিছু যে হয়ে যাবে তাও না, যেমন অনেক ফোনে তো আপডেট আসেই না, আপনারা জানেন। লোকাল অনেক ব্র্যান্ড আছে বাংলাদেশের, ওরা তো আপডেটই দেয় না, তো ওদের ফোন চলতেছে না। আর যে ফোনগুলোতে আপডেট আসে সেটা যদি আপনি না দেন তাহলে কিছু ঝামেলা হতে পারে। এই যে আপডেটগুলো ফোন কোম্পানি দেয়, রোল আউট করে, এই আপডেটগুলোর জন্য কিন্তু ওদের অনেক পরিশ্রম করতে হয়। হ্যাঁ, শুধু শুধু কিন্তু ওরা দেয় না। ফোনের পারফরমেন্সকে অপটিমাইজ করার জন্য অনেক ধরনের সিকিউরিটি প্যাচ আপডেট আসে, সফটওয়্যার আপডেট আসে, অ্যান্ড্রয়েডের আপডেট আসে। এগুলো দিলে আপনার স্মার্টফোন আগের চাইতে আরও বেটার পারফর্ম করার কথা। বাট এখানে অনেক গ্যাঞ্জামও আছে, যেমন অ্যাপল আইফোন একবার ধরা খাইছিল। ওরা নতুন একটা ফোন লঞ্চ করার আগে পুরাতন ফোন আপডেট দিয়ে স্লো বানাই দিছিল, ধরা পড়ছে এবং তাদের বিপুল পরিমাণে টাকা জরিমানা দিতে হয়েছে। এটা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে আমরা কয়েকদিন আগে একটা কন্টেন্টও বানিয়েছিলাম। সো এই একটা ভেজাল ভাই, আমি নিজেও ভুক্তভোগী। আমার ভিভো X200 আলট্রা, এই ফোনটা এত সুন্দর ছবি আসতো, ছবি ক্লিক করলে মনে হইতো যে এটা মানে ছবি তোলার পরে আমি কম্পিউটারে বসে 1 ঘন্টা ধরে এডিট করছি, এত সুন্দর ছবি আসতো আর কি। একটা আপডেট আসলো, আপডেট দিলাম, ছবি এখন আগের মতো সুন্দর আর আসে না। তার কিছুদিন পরে X300 আলট্রা মার্কেটে আসছে। মিলাই নেন জিনিসটা। Xiaomi ফোন আমি ইউজ করি, Xiaomi 15 আলট্রা আমি ইউজ করি। এর আগে ইউজ করতাম 14 আলট্রা। একটা আপডেট আসলো, ছবির কোয়ালিটি অনেক খারাপ হয়ে গেল। ইভেন ক্যামেরার যে UI, ওখানে অনেক ভালো ভালো ফিচার, ভালো ভালো ফিল্টার যেগুলো দিলে ছবি অনেক সুন্দর হয়ে যেত, ওইগুলো গায়েব হয়ে গেল টোটালি। এত বড় হতাশার ব্যাপার। আবার আপডেট না দিলেও তো যন্ত্রণা, আপনাকে বারবার নোটিফিকেশন দিতেই থাকবে আপডেট। মাঝে মাঝে তো আপনার অনুমতি তোয়াক্কা না করে একাই আপডেট নিয়ে নেয় আর কি ফোনগুলো। সো এই একটা ঝামেলা ভাই। এখন কি আপডেট সেটার উপর ডিপেন্ড করবে আর কি। সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া জরুরি। কেন জরুরি? ধরেন আপনার ফোনে কিছু প্রোগ্রাম আছে যাদের কাজ হচ্ছে ক্ষতিকর অ্যাপ থেকে আপনার ফোনকে সুরক্ষিত রাখবে। এখন ফোন কিভাবে চিনবে কে কে ক্ষতিকর না? তাকে তো কিছু নিয়ম বলা আছে যে এই অ্যাপটা ক্ষতিকর, এই অ্যাপটা ক্ষতিকর না। সো কিছুদিন পরে দেখা গেল যে নতুন কিছু অ্যাপ আসছে যারাও ক্ষতিকর। এখন আপনার ফোন যদি আগের সিকিউরিটি আপডেটে থাকে, সে তো ওই নতুন ভাইরাসগুলোকে শনাক্ত করতে পারবে না। এই কারণেই প্রতিনিয়ত এই ফোন কোম্পানিগুলা এই সিকিউরিটি প্যাচ আপডেট দেয় যাতে করে আপনার ফোন লেটেস্ট যে থ্রেডগুলা সেগুলোকে ডিটেক্ট করতে পারে। এই কারণে আমি সবসময় বলি সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়া খুবই জরুরি। যদি না দেয়, জিনিসটাকে খুব সুন্দর করে আমি একটু ব্যাখ্যা করে দেই আর কি। হ্যাঁ, ধরেন আপনার একটা ব্যাংক আছে, আপনি ব্যাংকের মালিক, আপনার ব্যাংকের দারোয়ান আছে নিচে আর কি, সিকিউরিটি গার্ড। এখন তাকে বলা আছে যে এই লোক যেন ঢুকতে না পারে, এই 5 জন যদি ঢোকার চেষ্টা করে ওদের আটকাই দিবা। হ্যাঁ, আর বাকি যারা আছে ওদেরকে ঢুকতে দেবা, সমস্যা নেই।
এখন ও তো ওই 5 জনকে আটকাই দিবে। এখন 1 বছর পরে গিয়ে হয়েছে কি আসলে ওই নিষিদ্ধ ব্যক্তি 5 জন থেকে 10 জন হয়ে গেছে আর কি, কারণ ওই নতুন করে আরো 5 জন আর কি যুক্ত হয়েছে ওই তালিকায়, কিন্তু সিকিউরিটি গার্ডে আপডেট দেওয়া হয় না, বলা হয় নাই। বলা যেহেতু হয় নাই, ও তো ওই সেই নতুন যে 5 জন আর কি ওদেরকে ঢুকতে দিবে, কারণ ও তো জানে না। ওকে যখন আবার বলা হবে যে ভাই আগে তো 5 জন ছিল, এখন এই যে ছবি দেখো এই 10 জনকে তুমি ঢুকতে দিবা না, আগের 5 জন এবং এই 5 জন, তখন তো খপ করে ওই 10 জনকে ধরবে। সিকিউরিটি ব্যাপারটা হচ্ছে ওইটা ফোনের। খুবই দুঃখিত, লম্বা সময় ধরে আমি আর কি আপনাদেরকে একটু বোঝালাম আর কি, আশা করছি অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। অল মিডিয়া নামক একটা আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, ময়মনসিংহ বাড়ি, ইসমাইল ভাই। আমার মতো ইউটিউবার হতে গেলে আসলে তাকে কি করতে হবে, কি প্রয়োজন? এই প্রশ্নের উত্তরটা না অনেক গভীর এবং অনেক লম্বা। আমি সংক্ষেপে বলি, আপনার যে প্রতিভা আছে সেই প্রতিভাটা কাজে লাগাতে হবে। আপনি যদি সুন্দর গান গাইতে পারেন তাহলে এই টেক ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েশনে আসার দরকার নেই। আপনি গানের চ্যানেল খোলেন, সেখানে সুন্দর সুন্দর গান গাইবেন, যারা গান পছন্দ করে তারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বা ভাইস ভার্সা, এরকম আর কি। সো অনেক কষ্ট করতে হবে, নিজেকে একজন দর্শক হিসেবে কল্পনা করতে হবে যে আপনি যদি একজন দর্শক হতেন তাহলে এই ভিডিওটাকে আপনি দেখতেন। এভাবে চিন্তা করে আপনি কন্টেন্ট বানাবেন, একসময় মানুষের নজরে আসবে। আপাতত সংক্ষেপে এর চাইতে উত্তর মানে দিতে পারলাম না আর। মেহেদি ভাই জিজ্ঞেস করেছেন যে, নরসিংদী থেকে মেহেদি ভাই, যে ফোনের দাম এক এক জায়গায় এক এক রকম কেন? অফিসিয়াল ফোনের দাম তো সব জায়গায় একই রকমই হওয়ার কথা, বাট আনঅফিসিয়াল ফোনগুলোর দাম এক এক দোকানে এক এক রকম হতে পারে। বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে, অনেক সময় র্যাম রমের পার্থক্যের কারণে দাম এদিক সেদিক হতে পারে, আবার বিভিন্ন ফোনের কান্ট্রি ওয়াইজ দাম আলাদা হতে পারে। যেমন আপনি শাওমির একটা ফোনের কথা চিন্তা করেন, ওইটা চাইনিজ ভেরিয়েন্ট আছে, ওইটার ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে, ইন্ডিয়ান গ্লোবাল আছে, গ্লোবালও 2 রকম। হ্যাঁ, এর মধ্যে আবার বিভিন্ন রকম আছে আর কি। সো বিভিন্ন ভ্যারাইটি থাকার কারণে দাম এদিক সেদিক হতে পারে। আবার একই জিনিসের দামও কিন্তু আলাদা হয় অনেক সময়। ধরেন দোকানদার যে দামে কিনছে তাকে তো ওইভাবে বিক্রি করতে হবে, বিভিন্ন সোর্স থেকে যখন সে পারচেস করে, এই কারণে দাম একটু এদিক সেদিক হয়। ওয়াহিদ T4C নামক একটা আইডি থেকে, আরে আমার মিতা মনে হচ্ছে, জিজ্ঞেস করেছেন বিয়ে করবেন কবে ভাই? এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটু আর কি রেডি হয়ে বসতে হবে এখন। ভাই বিষয় হচ্ছে যে এটা তো একটা প্রশ্ন আপনি করছেন, ঠিক আছে। এখন বিয়ে কবে করব তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভাবিকে আর কি কিভাবে রাজি করাবো আর কি, এটাই একটা সমস্যা, বুঝতে পারছেন? এখন তাকে কিভাবে জিনিসটা বলা যায় সেই ব্যাপারে যদি কোনো বুদ্ধি শুদ্ধি থাকে তাহলে একটু আমাকে ইনবক্সে এসে একটু জানান আর কি, তারপরে দেখতেছে বিষয়টা আর কি। এটা সংসারে আগুন লাগানোর চিন্তা তোমার? আজকাল এআই নিয়ে অনেক আলাপ হচ্ছে, যেমন আশরাফ ভাই জিজ্ঞেস করতেছেন যে এআই তো আমাদের লাইফ অনেক সহজ করছে, চাকরির ক্ষেত্র কিন্তু প্রভাব পড়া শুরু করেছে। হ্যাঁ, ভবিষ্যৎ টেক জগৎ এবং ক্যারিয়ারে এআই এর প্রভাব কেমন হতে পারে? খুবই যুগোপযোগী একটা প্রশ্ন, রিলেভেন্ট আমাদের সাবজেক্টের সঙ্গে। দেখেন, যখন কম্পিউটার ছিল না, মানুষ টাইপরাইটারে টাইপ করতো। যখন কম্পিউটার আসলো, টাইপরাইটাররা কিন্তু সবাই বেকার হয়ে গেল। কিছুদিন পরে গিয়ে ওই টাইপরাইটারটা ফেলে দিয়ে কম্পিউটারে টাইপ করা শেখা শুরু করলো। সো ব্যাপার ওইটাই আর কি। যখন ট্রাক্টর আসলো, তার আগে কিন্তু নাঙ্গল এবং গরু দিয়ে মানুষ ধান চাষ করতো। ট্রাক্টর এসে যাওয়ার ফলে মানুষের কাজ অনেক সহজ হয়ে গেল, মানে সহজ শুধু হয় নাই, কাজের গতি অনেক বেড়েছে। আগে যে কাজ 10 দিনে করা যেত সেটা এখন 1 দিনে করা যায়, একই জমিতে অনেক বেশি ফসল ফলানো যায় ট্রাক্টরের ফলে। সো নাঙ্গল আর গরুর দিন তো শেষ। মানুষ কি করছে, মানে আমাদের কৃষকরা যেটা করেছে, ট্রাক্টর চালানো শিখেছে, ট্রাক্টর কিনেছে, তারা লাভবান হয়েছে। সো প্রযুক্তি এভাবে প্রতিনিয়ত চেঞ্জ হবে, এটাই মানে নিয়ম। আপনাকে তার সঙ্গে তাল মেলাতে হবে। আপনি আগে ডিজাইন করতেন একভাবে, এখন আপনাকে এআইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। বা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা জিনিস সেভাবে করতে হবে। হ্যাঁ, কিছু মানুষ তো বেকার হবেই। ধরেন যে ট্রাক্টর চালাতে পারে না, সে তো যদি নাও শেখে সে তো বেকার হয়ে যাবে, টাইপরাইটারের মতো আর কি। যদি সে কম্পিউটার চালানো না শেখে তাহলে তো টাইপরাইটার মেশিন নিয়ে বাসায় বসে থাকতে হবে। সো আপনি যদি খাপ খাওয়াতে না পারেন এই নতুন প্রযুক্তির সঙ্গে, তাহলে আপনাকে বেকার হতে হবে। কিছু কাজ আছে এআই কোনো দিনও পারবে না ভাই। এআই কি পারবে মানে জমিতে ধান চাষ করতে? কোনো দিনও পারবে না। ও বলে দিতে পারবে যে কখন ধান চাষ করলে বেশি ফসল ফলানো যাবে আর কি, কিন্তু চাষ করতে পারবে না। আবার যে কন্টেন্টগুলো ধরেন, আমরা তো পৃথিবীতে মানুষ এখনও বাস করতেছি আর কি। যতদিন ধরে মানুষ বাস করবে পৃথিবীতে, মানুষ সবসময় মানুষের কথাই শুনতে চাইবে, এআই এর কথা শুনতে চাইবে না। ধরেন আমরা তো ফোনে রিভিউ করি, একজন এআই যদি এসে বলে এই ফোনটা অনেক ভালো,
এই ফোনটা কিনলে আপনি জিতবেন, এর ক্যামেরা ভালো, আপনি কি বিশ্বাস করবেন ভাই? মানুষ যখন এই ফোনটা অ্যাকচুয়ালি ব্যবহার করে তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনাদের সঙ্গে, তখন সেটাই বিশ্বাসযোগ্য হবে এবং সবাই বিশ্বাস করবে। সো কিছু কাজ এআই কখনো রিপ্লেস করতে পারবে না। আশা করছি বুঝতে পেরেছেন। লম্বা উত্তরের জন্য দুঃখিত। ইসমাম নামক একটা আইডি থেকে আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন যে যেহেতু আমি শাওমি ফ্যান, সো শাওমি মিনি এলইডি টিভি ভার্সেস হায়ার মিনি এলইডি টিভি কোনটা কিনবেন? সো প্রশ্নটা খুবই রিলেভেন্ট, যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে এই মুহূর্তে অনেকে টিভি কিনতে চাইবেন, সেটা স্বাভাবিক। আমি হায়ার এবং শাওমি দুটা ব্র্যান্ডের টিভি ব্যবহার করছি এই মুহূর্তে। আমার শাওমির 100 ইঞ্চ টিভি আছে এবং হায়ারেরও 75 ইঞ্চির সাইজের একটা টিভি আছে। আমার এক্সপিরিয়েন্স কিন্তু দুইটা টিভিতেই খুবই চমৎকার। হ্যাঁ, হায়ারের টিভির দাম অবশ্য তুলনামূলকভাবে একটু কম, বাট আমি বলবো যে মানে প্রাইস ওর্দি। হ্যাঁ, অপরদিকে শাওমি কিন্তু মানে মডার্ন অনেক ফ্যাসিলিটিস আপনি পাবেন, অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। এবং রিসেন্টলি শাওমি টিভিগুলো দেখলাম যে তাদের ইউআইতে ব্যাপক পরিবর্তন এনেছে এবং খুবই ফ্লুয়েন্ট হয়েছে আগের চাইতে। টকিং অ্যাবাউট দ্য পিকচার কোয়ালিটি, এই মিনি এলইডিতেও নির্দিষ্ট কোনো কোম্পানির ডেভেলপ করা কিছু না, এটা হচ্ছে অন্য কারো ডেভেলপ করা, তারা ইমপ্লিমেন্ট করছে তাদের মেকানিজম তাদের ইকোসিস্টেমের সঙ্গে। সো আপনি আপনার প্রাইস অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী যেটা ভালো লাগবে দুটার মধ্যে নিতে পারেন। আমার অভিজ্ঞতা দুটা টিভির ক্ষেত্রে ভালো। ইলিয়াস ভাই প্রশ্ন করেছেন যে ফোনের মধ্যে আজকাল মেমোরি কার্ডে স্লট থাকে না, সো এর ফলে তো অ্যাপ মানে আপডেট নিতে নিতে এক সময় তো ফোন ফুল হয়ে যায় আর কি, এটা পরবর্তীতে সমস্যা হবে কি না? এটা তো সমস্যা হওয়ারই কথা আর কি। এখন ফোন কোম্পানিগুলো যখন এই কাজগুলো করে আমরা কিন্তু সমালোচনা করি যে ভাই আপনি 256 জিবি স্টোরেজ দিছেন অথচ মেমোরি কার্ড স্লট দেননি, তো আমার যখন এর চাইতে বেশি স্টোরেজ লাগবে তখন আমি কি করব? এটা একটা সমস্যা আসলে। আবার স্টোরেজের কারণে এখন দাম এত বেশি ফোনের। আগে খেয়াল করে দেখবেন 128 জিবি ফোনের দাম যদি 20,000 টাকা হইতো, 256 জিবি ফোনের দাম মানে 21,000 বা 22,000 টাকায় হয়ে যেত আর কি। মাত্র 1-2,000 টাকার মধ্যে আরও 128 জিবি ভেরিয়েন্টটা নেওয়া যেত। এখন যেটা হয়েছে 128 জিবি মেমোরির ব্যবধানের জন্য ফোনের দাম বাড়তেছে এখন 7-8 হাজার টাকা করে। এই হচ্ছে সিচুয়েশন। সো এটা আসলে একটা সমস্যা। চেষ্টা করতে হবে কিছুদিন পর পর ফোনের ক্যাশ ক্লিয়ার করে রাখতে। আর যেহেতু এখন ক্লাউড বেসড স্টোরেজ সিস্টেম বেশ অ্যাভেলেবেল, পপুলার, আপনাকে ছবি ভিডিও এগুলা ফোনের মেমোরিতে না রেখে ক্লাউডে রাখতে হবে। অফিসিয়াল আনঅফিসিয়াল ফোন চিনবেন কিভাবে? আবু সাইদ ভাই জিজ্ঞেস করেছেন বরিশাল থেকে। এটা তো বেশ সহজ একটা জিনিস। দেখেন বেশিরভাগ অফিসিয়াল ফোনের গায়ে কিন্তু মেড ইন বাংলাদেশ বা অ্যাসেম্বলড ইন বাংলাদেশ লেখা থাকে। এর মধ্যে কিছু মডেল যেগুলো দেখা যাচ্ছে খুবই ফ্ল্যাগশিপ ফোন বাংলাদেশে অফিসিয়াল পাওয়া যাচ্ছে, বাট বাইরে থেকে ইম্পোর্ট করে আনা, এগুলো হয়তো মেড ইন বাংলাদেশ লেখা থাকে না, কিন্তু বিটিআরসির নির্দেশনা লেখা থাকে বাংলায়। আপনি এটা বক্সের গায়ে দেখলে বুঝবেন যে এই ফোনটা অফিসিয়াল। আর আনঅফিসিয়াল ফোনে তো কিচ্ছু নাই, ওটা দেখবেন যে উল্টোপাল্টা ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, বাংলা কোনো কথা থাকে না এবং এক এক জায়গায় দাম এক এক রকম। আর বাংলাদেশে কোন ফোনটা অফিসিয়ালি এবং আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল এটা আপনি একটু অনলাইনে সার্চ দিলে বুঝতে পারবেন। মানে যে ফোনটা অফিসিয়ালিও আছে আনঅফিসিয়ালও আছে, এইরকম মানে সংখ্যা বেশ কমই আর কি। এমডি ইসমাইল ভাই জিজ্ঞেস করেছেন যে আমার নবজাতক যে ছেলে আর কি, তার নাম নিয়ে আপনাদের ভাবির সঙ্গে একটু ঝামেলা চলতেছিল, এটা ফাইনাল কি হইলো আর কি। আরে ভাই আপনি তো আমাদের খুব আপন লোক দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি তো খোঁজখবর রাখেন, আবার এটা আবার ফলো আপ করছেন। সো যারা জানেন না তাদেরকে বলি, আমার হচ্ছে দুটা বাচ্চা, একটা ছেলেবাবু, দুটাই ছেলেবাবু। বড়টা হচ্ছে 4 বছর বয়স, ছোটোটার বয়স হচ্ছে 3 মাস পার হলো। সো বড়টার নাম সভ্য, ছোটোটার নাম আমি রেখেছিলাম নব্য, কিন্তু আপনার ভাবি রেখেছিল শুভ্র। এখন শুভ্র উচ্চারণ করতে একটু কষ্ট, এই কারণে আমি আসলে রাখতে চাচ্ছিলাম না। আপনাদের ভাবির সঙ্গে আমার এটা নিয়ে আর কি বেশ তর্কাতর্কি চলে প্রতিদিনই। সো আমি নাম দিয়েছিলাম নব্য। কেউ পছন্দ করে না ভাই নামটা, কেন আমি জানি না। সভ্যর সঙ্গে নব্য খুব ভালো মিলতো। সো ফাইনালি আমি আপনাদের হাতে দায়িত্ব দিয়েছিলাম যে কোন নামটা রাখলে ভালো হয়। বোঝা যাচ্ছে আপনারা আমার চাইতে আপনাদের ভাবির নামটাকে বেশি পছন্দ করছেন। গত ভিডিওতে কমেন্টগুলো দেখলে আপনারা খেয়াল করবেন। ফাইনালি শুভ্র নামটাই আর কি চূড়ান্ত। সো আমি হেরে গেলাম আর কি। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আপনাদের মতামত দিয়েছেন। এটা সিলি করছেন, এটা আসলে টেকের সঙ্গে রিলেটেড কিছু না।
জাস্ট মজা করার জন্য আর কি। কিরণ সাহা নামক আমাদের এক ভাই নড়াইল থেকে, আরে ভাই আপনি তো আমার অনেক আপন লোক, আমার এলাকার লোক আপনি। বেশ কয়েকটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে ইউটিউব ছাড়া অন্য কোনো পেশায় যাওয়ার পরিকল্পনা আছে কিনা? এই মুহূর্তে নাই, বাট সৃষ্টিকর্তা যদি আমার জন্য অন্য কিছু লিখে থাকেন আগে থেকে আমার ভাগ্যে, তাহলে তো যেতে হবে অবশ্যই। পেশার জন্য, রিজিক অন্বেষণের জন্য মানুষকে কখন কোনটা করতে হবে কেউ জানে না ভাই। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে চ্যানেলের সবচাইতে কঠিন সময় কোনটা ছিল? আমি তো চাকরি করা অবস্থাতেই চ্যানেল এর কাজ শুরু করি। সো যখন আমাকে সিদ্ধান্ত নিতে হলো যে কোনো একটা আমি করতে পারবো, হয় চাকরি না হলে ইউটিউব, ওই সময়টা বেশ খারাপ ছিল আমার জন্য, ডিসিশন নেওয়াটা অনেক কষ্ট ছিল। পাশাপাশি 2021 বা 22-এর দিকে আমার ভিডিওতে আমি একটা ভুল করে ফেলেছিলাম আর কি। ওইটা হলো এএমডি আর রাইজেন, এরকম একটা কন্ট্রোভার্সি আছে আমাদের চ্যানেলে। মানে আমি ইন্টেল ভার্সেস রাইজেন বলতে গিয়ে এএমডি ভার্সেস রাইজেন বলে ফেলেছিলাম আর কি। মূলত এএমডি এর একটা অংশ হইতো, মানে একটা সিরিজের নামই তো রাইজেন আর কি। সো এই জিনিসটা আমাদের দর্শক যারা আছে ওরা আর কি খুবই নেগেটিভলি নিয়েছিল। অনেকে বুঝতে পারেনি যে এটা মুখ ফসকে আমি বলেছি, অনেকে মনে করেছে যে আমি হয়তো জানি না আসলে এই বিষয়গুলো, আমার কোনো আইডিয়াই নাই যে এএমডি আর রাইজেন যে একই জিনিস। এইটা আর কি বেশ কিছু গ্রুপে এটা নিয়ে অনেক নেগেটিভিটি ছড়ানো হচ্ছিল, প্রচুর গালি দেওয়া হয়েছিল। জিনিসটা আমি অনেক ভেঙে পড়েছিলাম সেই সময়, আমার যতদূর মনে পড়ে। সো এই একটা জিনিস হয়তো মনে থাকবে সবসময়, বাট আমি এটাকে হ্যান্ডেল করেছি, একটু কষ্ট হয়েছে আর কি। আমাকে যারা প্রশ্ন করেছেন এটা নিয়ে, আমি তাদেরকে বলেছি যে ভাই 1998 সালে আমার কম্পিউটারে হাতে খড়ি হয়েছে। সো যারা আমাকে গালি দিচ্ছে অনেকের সেই সময় জন্মও হয় নাই। সো আমার তো আসলে এটা জানার কথা নর্মাল যে এমডি কি জিনিস, ইন্টেল কি জিনিস, রাইজেন কি জিনিস। অনেক সময় হয় না কথা বলতে গিয়ে একটু স্লিপ অফ টাং হয়ে যায় আর কি, যেটা আসলে আমরা মিন করি না সেটা অনেক সময় বলে ফেলি আর কি। হয়তো অন্যমনস্ক ছিলাম, অথবা আমাদের এডিটর জিনিসটা খেয়াল করে নাই। এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছিল আমার মধ্যে আর কি। বিশেষ করে এত বেশি গালি দিয়েছিল মানুষ, স্বাভাবিক যারা মনে করবে যে আমি জানি না বিষয়টা, অথচ টেক চ্যানেল, আমি ফোনে রিভিউ করতেছি, আমার তো রিভিউ করার যোগ্যতাই নাই, এরকম ভাবাটাই স্বাভাবিক। অনেকে গালি দিয়েছেন, আমি অনেক ভেঙে পড়েছিলাম। এটা একটা ব্যাপার, দুঃখিত লম্বা উত্তর দেওয়ার জন্য। আমার সবচাইতে বড় ভুল কী ছিল যেটা থেকে শিক্ষা পেয়েছেন? অনেক আছে ভাই, স্পেসিফিক ওইভাবে বলা আমি জানি না কোনটা বলবো। অনেকগুলো ভুল আছে আর কি, জীবনে প্রচুর ভুল করেছি, ভুল থেকেই তো মানুষ শেখে, তাই না? স্পেসিফিক কোনো একটা ভুলের কথা এই মুহূর্তে মনে পড়তেছে না, মনে পড়লে পরে জানাবার একদিন। এআই কি ভবিষ্যতে ইউটিউবারদের জন্য সুযোগ নাকি হুমকি? একটু আগে আলাপ করেছি আমরা, সো সংক্ষেপে বলি, এটা আপাতত আমার কাছে একটা সুযোগ মনে হচ্ছে আর কি। তবে টেকনোলজি এত দ্রুত পরিবর্তন হচ্ছে, কখন যে কি হয় বলা খুব মুশকিল। ভবিষ্যতে মনে হয় এই প্রশ্নের উত্তরটা দেওয়া অনেক সহজ হবে। আমাদের রানা ভাই আইফোন অ্যান্ড্রয়েড নিয়ে একটা প্রশ্ন করেছেন যে মোটামুটি তিনি বুঝতেছেন যে অ্যাপল ভ্যালু ফর মানি না, তবুও বাকি কোম্পানি তার সাথে কম্পেয়ার করে, এর কারণটা কি আসলে? লাক্সারিয়াস প্রোডাক্ট এই কারণে, নাকি আসলে অন্য কোম্পানিগুলো একটু জাতে উঠতে চায় আর কি? খুব ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন তিনি, খুবই শক্ত এবং টু দ্য পয়েন্ট হিট করছেন আমাদের রানা ভাই। দেখেন, অ্যাপেলের প্রোডাক্টগুলো কিন্তু আসলে অনেক ভালো, যে যাই বলুক না কেন। হ্যাঁ, কিছু লিমিটেশন আছে, থাকবেই, এক এক কোম্পানির প্রোডাক্ট তো এক এক রকম হবেই আর কি, এটা জেনে শুনেই তো আমরা কিনি। তাদের প্রোডাক্টগুলো একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, মানে সর্বোচ্চ ইউজার এক্সপিরিয়েন্স কি হতে পারে তার একটা নমুনা হচ্ছে অ্যাপেলের প্রোডাক্টগুলো। প্রত্যেকটা প্রোডাক্ট তাদের, শুধু ফোন না, অ্যাপেলের প্রত্যেকটা প্রোডাক্টই ভালো। তাদের যে ল্যাপটপগুলো ভাই, এটা মানে অসাধারণ, এটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। সো ওইটাকেই আর কি সবাই যেহেতু ভালো জিনিস বলে জানে আর কি, এক ধরনের সাইকোলজিক্যাল বিলিফ আছে মানুষের যে অ্যাপলের প্রোডাক্ট মানেই ভালো। যেমন সোনির ইলেকট্রনিক জিনিস সবার সেরা, এটা তো আপনিও মানেন। ছোটোবেলা থেকেই আমরা ওইটা জেনেই বড় হয়েছি যে সোনি মানে সেরারও সেরা। সো সবাই তো সোনির প্রোডাক্ট কপি করে এবং সোনির মতো করে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা করবেই, এটাই স্বাভাবিক। অ্যাপলের ক্ষেত্রেও সেই একই ঘটনাটা আসলে ঘটছে। সো অন্য কোম্পানিগুলো অ্যাপলকে স্ট্যান্ডার্ড ধরে আর কি, এইটা জিনিসটা বেশ লজ্জার। এবং আজকাল আমরা দেখতে পারতেছি যে ফোন কোম্পানিগুলাও ঘুরে ফিরে মানে আইফোনের মতো করে তাদের ফোন ডিজাইন করে, বিশেষ করে এন্ট্রি লেভেলের ফোন। আজকাল তো ফ্ল্যাগশিপ ফোনও আমরা দেখতেছি যে হুবহু মানে আইফোন 17 প্রো বা প্রো ম্যাক্সকে কপি করতেছে। যেমন অনার 600 প্রো ডিজাইনটা তো দেখছেন আপনারা, একদম মানে আইফোনের মতো করে তারা করছে। এবং তাদের এটা নিয়ে কোনো মানে লজ্জা নাই বা এমন কিছু নাই যে কাজটা না করলেও ভালো হতো, গর্ব করে তারা দেখাচ্ছে, এই দেখেন আমাদের ফোন আইফোনের মতো চেহারা।
এইটা এক অর্থে আপনি আসলে ঠিকই বলছেন যে ওই যাতে ওঠার একটা প্রবণতা আছে আর কি। আর কারণটা আমি অনার 600 প্রো ফোনের রিভিউতে বলছিলাম, সংক্ষেপে বলি। মানে চায়নায় কিন্তু আইফোন ইউজার মানে প্রচুর, মানে সবচাইতে বেশি হচ্ছে আইফোন ইউজার, হ্যাঁ, অন্তত শহর কেন্দ্রিক মানুষগুলোর মধ্যে। রুরাল এরিয়ার ব্যাপারে আলাদা। সো সব কোম্পানি চায় যেন আইফোনের ইউজারগুলা তাদের কোম্পানিতে শিফট হয়, লোকাল ব্র্যান্ডের যেন ইন্টারেস্টেড হয়। এই কারণে আইফোনের মতো করে তারা ডিজাইন করে, ইউআইটাও আইফোনের মতো দেয়, আইফোনের ফিল দেওয়ার চেষ্টা করে, মানে ভেতরে বাইরে সব দিকে আর কি, যাতে করে মানে চাইনিজ পিপল তারা আইফোন না কিনে লোকাল ব্র্যান্ডের মানে মোবাইলগুলো কেনে আর কি। এই কারণে তাদের মধ্যে আসলে এটা নিয়ে গর্ব আছে, লজ্জা নাই আসলে। আশা করছি উত্তরটা আমি দিতে পেরেছি। আর ইলেনা নামক একটা আইডি থেকে, আইডির নামটা খুব একটা ভালো না ভাই, আমি তো শুরুতে বুঝতে পারি নাই। যাই হোক, বাংলাদেশে আনঅফিসিয়াল ফোন তো অফ করা হয়েছে, তো যদি আমরা আনঅফিসিয়াল ফোন কিনি তাহলে কি কোনো প্রবলেম হবে? আসলে সিম্পল প্রশ্নটা ভাই, অফ করা হয়েছে এটা ঠিক না আসলে। হ্যাঁ, আনঅফিসিয়াল ফোনের উপরে কিছু বিধিনিষেধ আরোপ করার প্রক্রিয়া চলমান ছিল আর কি, ওইটা এখন আসলে হারাই গেছে। এখন আসলে আনঅফিসিয়াল ফোন নিয়ে কোনো ঝামেলা এই মুহূর্তে নাই, মানে আনটিল অর আদারওয়াইজ নতুন করে আবার কিছু শুরু হোক আর কি। এটা নিয়ে তো অনেক আন্দোলন আপনারা সবাই জানেন, এবং অফিসিয়াল আনঅফিসিয়াল একটা বিতর্ক ছিল। আপাতত এরকম কোনো ঝামেলা নাই। এমডি রকিবুল ভাই জিজ্ঞেস করেছেন যে এএলআর স্ক্রিন নিয়ে তেমন কোনো কথা বলি না কেন। এটা প্রজেক্টর পছন্দ করেন উনি, বোঝাই যাচ্ছে। এএলআর ডিসপ্লেগুলো হচ্ছে বিশেষ ধরনের একটা প্রজেক্টর স্ক্রিন, যাতে আপনি যখন কোনো কিছু প্রজেক্ট করবেন আলো এত সুন্দরভাবে প্রতিফলিত হয় যে ঘরে যদি অ্যাম্বিয়েন্ট লাইটও থাকে, প্রজেকশনের যে উজ্জ্বলতা সেটা কমে না, এবং অ্যাম্বিয়েন্ট লাইটটাকে ফিল্টার করার ক্ষমতা এএলআর ডিসপ্লের আছে। বাট ঝামেলা হচ্ছে এই এএলআর ডিসপ্লেগুলোর দাম অনেক বেশি। হ্যাঁ, প্রজেক্টর তো সাধারণত মানুষ একটু বড় সাইজের স্ক্রিনের জন্য ইউজ করে। আমার কথাই ধরেন, আমার প্রায় 7টা টিভি, এর মধ্যে আমি কেন প্রজেক্টর ইউজ করি? কারণ এত বড় ধরুন 150 ইঞ্চি টিভি তো আর বাংলাদেশে নাই। সো একটা বড় সিনেমা হলের মতো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য প্রজেক্টরই একমাত্র ভরসা। হ্যাঁ, এখন পয়েন্ট হচ্ছে 150 ইঞ্চি সাইজের একটা এএলআর ডিসপ্লে যদি আমি কিনি, তাহলে তার দাম একটা টিভির দামের চাইতে বেশি হয়ে যাবে, এবং ওইটা বাংলাদেশে তো অ্যাভেলেবেল নাই। আর চায়না থেকে আনা যায়, আনতে গেলে শিপিং কস্ট যা পড়বে, এত লম্বা একটা জিনিস, ভয়ানক একটা অবস্থা। আনা যাবে না তা না, অনেকেই আনছেন আর কি, কিন্তু মাত্রাতিরিক্ত দাম দিয়ে আনছেন আর কি। এটা নিয়ে আলাপ করে লাভ নাই, তার কারণ হচ্ছে আমাদের দেশে এই জিনিসটা অ্যাভেলেবেল না। আর যেগুলো দু একটা যা আছে ছোট সাইজে এবং অতটা উন্নতও নয় প্রযুক্তিগুলো, কিছুটা নর্মাল প্রজেক্টর স্ক্রিনের মতোই আর কি। সো এই জন্য এই জিনিসটা নিয়ে খুব বেশি আলাপ হয় না আসলে আমাদের চ্যানেলে। ফোনের দাম বেড়ে যাওয়ার কারণ কি, এটা নিয়ে আমরা একটা ডেডিকেটেড কন্টেন্ট করেছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মূলত ব্যাপারটা খুবই কমপ্লেক্স, আমরা পুরো ভিডিওতে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, এবং ফোনের দাম সামনে আরও অনেক বাড়বে। মানে আমি ধারণা করতেছি যে ফোনের দাম যা ছিল তার থেকে অলমোস্ট ডাবল হবে, তারও বেশি হওয়ার সম্ভাবনা আছে, এটাই বাস্তব। পারভেজ ভাই জানতে চেয়েছেন যে চার্জার সবসময় লাগিয়ে রাখলে কি মানে ইলেকট্রিসিটি কনজামশন হয় নাকি আর কি। আপনি যখন চার্জ দেন মূলত বিদ্যুৎ তখনই ব্যবহার করে আর কি আপনার চার্জার বা আপনার ফোন, কিন্তু যখন খুলে রাখেন তখন এতই কম মানে ইলেকট্রিসিটি তার লাগে, যেটা আসলে আলটিমেটলি খুব বেশি ইলেকট্রিসিটি কনজামশন হয় না। হয়তো পুরো বছর ধরে যদি আপনি চার্জার লাগিয়ে রাখেন তাহলে 10 টাকাও বা 20 টাকা চার্জ হইতে পারে আর কি, এরকম একটা ব্যাপার। সো এইটা নিয়ে ওয়ারিড হওয়ার মতো তেমন কিছু নেই। সবচেয়ে বেশি ফিচার এবং কাস্টমাইজেশন কোন ফোনে, কোন ইউআইতে রয়েছে, এক ভাই জিজ্ঞেস করেছেন। এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের বেস্ট ইউআই হচ্ছে স্যামসাংয়ের অন ইউআই ভাই, এর উপরে নাই কিছু। অক্সিজেন ইউআইটাও ভালো। আজকাল অধিকাংশ ইউআই মানে শাওমি বাদে, হাইপার ওয়েস বাদে ম্যাক্সিমাম ইউআই কিন্তু আগের চাইতে অনেক ডেভেলপ করছে আর কি। শাওমি এখনও কাজ করে যাচ্ছে, আমার মনে হয় তাদের আর একটু সময় লাগবে মানে ওই লেভেলে যাইতে। ফোনের দাম বেড়ে যাওয়া নিয়ে আরও একটা প্রশ্ন, যেমন একজন জিজ্ঞেস করেছেন যে র্যাম রমের দাম বাড়ছে। ভাই ঠিক আছে, বুঝলাম, র্যাম রম ফোন কোম্পানি কমাই দিচ্ছে অথবা দাম একটু বাড়তেছে, কিন্তু ফোনের অন্যান্য স্পেকের দিকেও তো কম্প্রোমাইজ করতেছে, যেমন ডিসপ্লে খারাপ দিচ্ছে, তারপরে দাম অনুযায়ী আগের মতো আরও অনেক কিছু দিচ্ছে না। এটার কারণ কি? ব্যাটারিতেও কিন্তু একটা প্রভাব পড়তেছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ভাই শুধু যে র্যাম আর রমের দাম বাড়ছে তা না, চিপসেটেরও দাম বাড়ছে।
স্মার্টফোনের ম্যাক্সিমাম কম্পোনেন্টের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে, মানে যতটুকু বাড়লে মানিয়ে নেওয়া যায় তার চাইতে অনেক বেশি বাড়ছে। এই কারণে ফোন কোম্পানিগুলোকে একটু কস্ট কাটিং করতে হচ্ছে বিভিন্ন জায়গায় আর কি। সো এর প্রভাব ব্যাটারিতেও পড়েছে, ডিসপ্লেতেও পড়েছে। আজকাল একটু আগে তো বললাম আমি ভিডিও শুরুতেই যে 31,000 টাকা দামের ফোনে এইচডি প্লাস ডিসপ্লে, মানে এইটা মানে সহ্য না করে পারা যায় বলেন। সো আমার মনে হয় আমাদের এখন স্ট্যান্ডার্ড বলে কিছু নাই। ফোনের যে আমরা তুলনা করব যে অমুক ফোনে ভালো দিছে, সেই অমুক ফোনটা আর এখন নাই। এখন এটাই নিউ নর্মাল, আমাদেরকে চেষ্টা করতে হবে এটাই মানিয়ে নেওয়ার, কিছু করার নেই। না হলে তো নিজে একটা ফোনের কোম্পানি খুলতে হবে আর কি, তারপরেও দেখবেন যে আপনি পারবেন না। এনিওয়ে, আমরা আজকে বিভিন্ন ব্যাপার নিয়ে আলাপ টালাপ করলাম, গল্প করলাম আপনাদের সাথে, এবং একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলের কোশ্চেনের রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম আর কি, যেগুলো সচরাচর করা হয় না। আশা করছি এই প্রশ্নগুলোর উত্তর শুনে আপনাদের হয়তো অনেকের কাজে আসবে বা কারোর ভালো লাগবে হয়তো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।